আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চলতি মাসে জুনের শেষ দিকে চীন সফরের কথা রয়েছে। সে দেশের পিপলস লিবারেশন আর্মি পিএল এর আমন্ত্রণেই তার এই আনুষ্ঠানিক সফর করার কথা রয়েছে। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান। কেন সেনাপ্রধানের চীন সফরের আগেই বেইজিং সফরে যেতে চান ডক্টর খলিলুর রহমান, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে চীন সফর নিশ্চিত করার জন্য তিনি 16 জুন সোমবারই বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়েনের সঙ্গে নাকি সাক্ষাৎ করেছেন এবং সাম্প্রতিক সময়ে যে লন্ডন সফর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হয়েছিলেন ডক্টর খলিলুর রহমান, সেই লন্ডন সফরের আগেও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গেও তিনি দেখা করেছেন। যেহেতু চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার নিজ দেশে এই মুহূর্তে অবস্থান করছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন লিউ ইউয়েন, তার সঙ্গে তিনি সোমবার দেখা করেছেন। সেনাপ্রধানের সফরের আগে ডক্টর খলিলুর রহমান কেন চীনে যেতে চান সেই বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও মোটামুটি তিনি চীনে কেন যেতে চান সে সম্পর্কে দুটি ধারণা পাওয়া গেছে। একটি হচ্ছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে কথিত করিডোর দেওয়ার কথাবার্তা চলছে, গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে, সেই বিষয়ে চীনের মানসিকতা কি এটি তিনি বোঝার চেষ্টা করতে যেতে যাচ্ছেন। যেহেতু রাখাইনে চীনের ব্যাপক মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিয়োগ রয়েছে, একই সঙ্গে রাশিয়া রয়েছে, ভারতের রয়েছে, তো করিডোর দেওয়ার আড়ালে মার্কিন স্বার্থ বাস্তবায়ন বা যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কায়েম হবে, যেগুলো গুঞ্জন রয়েছে, সেটি তো নিশ্চয় চীন ভালোভাবে নেবে না এবং চীন তখন কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হয় সেটি বোঝার চেষ্টা নাকি করতে যেতে চাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। এবং একই সঙ্গে সেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে যেন দেখা হয়, সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা যায়, সে বিষয়ে নাকি দেন দরবার করছেন ডক্টর খলিলুর রহমান। এবং আমরা তো জানি আসিম মালিক সাম্প্রতিক সময়ে বা মাঝে একবার ঢাকা এসেছিলেন, এরকম তো গুঞ্জন রয়েছে, কার সাথে বৈঠক করেছেন। করিডোরের বিষয়টি না হয় বুঝলাম, কিন্তু পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান যে গুঞ্জনটি শুরু হয়েছে, সেটি কেন হবে, কি কারণের পিছনে আমরা জানি না। আর গত 6 জুন ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, সেই ভাষণে যে তিনি মন্তব্য করলেন মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি এবং এই বিষয়টিকে তিনি গুজব বলে উড়িয়ে দিলেন, গুজবকারীদের তিনি প্রতিহতে ঘোষণা দিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে এরকম কিছু হচ্ছে না বা হবে না, কিন্তু সরকারের মধ্য থেকেই যে নানান ধরনের বিতর্কিত মন্তব্য এসেছে, পরস্পর বিরোধী বক্তব্য এসেছে, পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই জায়গা থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আস্থা রাখতে পারি না, কোনোভাবেই না, সেটি রাখার কোনো অবকাশ নেই। আমরা ধরে নিলাম যে আমরা গুজবে বিশ্বাস করছি, আমরা আমাদের মধ্যে গুঞ্জন চালাচ্ছি। সেনাপ্রধান বা সেনাবাহিনী তো আর এসব গুঞ্জনে কান দেওয়ার কথা নয়। সেনাপ্রধান কেন একেবারে সুনির্দিষ্টভাবে বলবে যে নো ব্লাডি করিডোর? তার কাছে কি তথ্যের অভাব আছে? নিশ্চয়ই এমন কিছু হয়েছে এবং অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটি হুমকি, যে কারণে সেনাপ্রধান সেই কথাগুলো বলেছেন অফিসার্স অ্যাড্রেসে। যদিও 7 জুন থেকে অর্থাৎ জাতির উদ্দেশ্যে দিন ভাষণ দিলেন 6 জুন আমাদের প্রধান উপদেষ্টা, তারপর থেকে করিডোর ইস্যুটি বেশ ধামাচাপা পড়ে গিয়েছিল। তারপরও আবার নতুন করে বিষয়টি আলোচনা এসেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে চীন সফরে যেতে চাচ্ছেন, এটিকে কেন্দ্র করে আবার তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে তিনি রিসিভ করলেন। যে বৈঠক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, তার পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি সরকারের প্রতিনিধিত্ব করলেন, সেটি নিয়েও তো তুমুল বিতর্কের সৃষ্টি হলো এবং করিডোর বিষয়টি আবার ফিরে এলো আলোচনায়। তার কারণ এই করিডোর ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এর বিরোধিতা করেছিল এবং ডক্টর খলিলুর রহমান যে নিজে এখানে মুখ্য ভূমিকা পালন করছেন, তার পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বিদেশি নাগরিক
তিনি সহ আর 2 উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের তিনি বিএনপি পদত্যাগ দাবি করেছিল। সেই খলিলুর রহমান কিভাবে লন্ডনে গিয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হন? যখন বিষয়টি নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হলো, বিভিন্ন মহলে বিএনপিও সমালোচনার শিকার হলো, তারেক রহমান সমালোচনার শিকার হলেন। পরবর্তীতে এসে সোমবারই রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি মন্তব্য করেছেন সংবিধানের আলোকে এবং সরকার গঠনের আলোকে। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সাংবিধানিক বৈধতা রয়েছে। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে এই সরকার গঠিত হয়েছে। সংবিধান যেভাবে বলছে তা হচ্ছে উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরো অনেক বিষয় আছে, এটি তারা মনে করে দিয়েছে বিএনপি নেতারা। এবং ডক্টর খলিলুর রহমান তার যে পাসপোর্ট সেখানে নাকি তার নাম রয়েছে রজার রহমান। তার সহধর্মিণীয় মার্কিন নাগরিক, যিনি নিজে মার্কিন নাগরিক, যদিও তিনি বলেছেন যে এটি প্রমাণ করতে হবে। প্রমাণ কে করবে? তারা যদি প্রমাণ করতে দিতে না চান, কার সাধ্য আছে সেটি প্রমাণ করার? এই খলিলুর রহমানের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অনেকাংশে নির্ভরশীল। ডক্টর খলিলুর রহমান তিনি 2 মাসের মাথায়, প্রথমে তিনি নিযুক্ত হলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। 2 মাসের মাথায় তিনি এতটাই আস্থাভাজন হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদও বাগিয়ে নিতে পারলেন। এবং এই যে তুমুল বিতর্ক একের পর এক ডক্টর খলিলুর রহমানকে নিয়ে, তারপরে তার পদ এতটুকু নড়বড়ে হয়নি, বরং আবারও খলিলুর রহমান করিডোর ইস্যুতে বেশ জেগে উঠেছেন, এমনটাই গুঞ্জন রয়েছে বা শুরু হয়েছে। আমাদের যা কিছু আমরা দেখছি আমাদের চোখ দিয়ে, নিশ্চয়ই তার বাইরে অনেক কিছু ঘটছে। এই যে বলছিলাম যে বিশ্বাসহীনতার জায়গা থেকে, আস্থাহীনতার জায়গা থেকে, সরকারের উপর, প্রধান উপদেষ্টার উপর থেকে, এবং এইগুলো কিছু যে ঘটছে তা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। দেশের সার্বিক যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনগুলো আমাদের সামনে নিঃসন্দেহে একটা অশনি সংকেত দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কি করণীয়, কি করতে হবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা তাজুল ইমাম। তাজুল ইমাম, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং একই সঙ্গে ঈদ মোবারক। আমরা কি আগামী দিনগুলো নিয়ে হতাশার কোনো জায়গা আছে আমাদের জন্য, নাকি আমরা আশাবাদী হয়ে উঠতে পারি? আমি শুরুতে এই প্রশ্নটার উত্তর নিয়ে নিতে চাই আপনার কাছ থেকে। আশাবাদী তো জীবনে নৈরাশ্যর কোনো স্থান নেই, মানে নৈরাশ্য থেকে কোনো কিছু উদ্গত হয় না। হ্যাঁ, তো আশাবাদী থাকতে হবে আমাদের। তবে এই জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন সরকার পতন আন্দোলন হয়ে গেল, 9 দফার 9টাকে 1 বানানো হলো, 1 দফা, এগুলো কিন্তু সব ভালো করে অনুধাবন করলে বোঝা যায় যে সবকিছুর পেছনে একটা চক্রান্ত ছিল। আমরা দেখলাম যে প্রচুর ছাত্র হত্যা হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট শিশু, তার মাথার মধ্যে বুলেট ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, সব স্নাইপার বুলেট, যেটা বাংলাদেশ পুলিশের কাছে নেই। পুলিশ লাঠি আর ওই রাবার বুলেট ছাড়া কিছুই তাদের কাছে নেই। না থাকার কারণে 3500 পুলিশ মারা গেছে। পুলিশ মরেছে কার গুলিতে সেটাও আমার কাছে প্রশ্ন। তো এগুলো এখন সব উদ্ঘাটিত, স্পষ্ট, এবং এটা আত্মস্বীকৃত। এই যে হিজবুত তাহরীর, এরা আত্মস্বীকৃত যে এরা এটা করেছে। এই সরকারের পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় 18ই জুলাই নিয়ে। 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল যখন খালি করে দেওয়া হলো, তখন আন্দোলন স্থিমিত হয়েছিল। তারপর 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মঘাতী ওয়েতে আন্দোলনে নেমে পড়বে, সেটা সরকারের কল্পনাতীত ছিল। ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে, উনি 4 দিন পরে ক্ষমতা নিলেন, 5 দিনের মাথায়, 6 দিনের মাথায় সব জেল ভেঙে সব সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো। তারা বীর দর্পে এসে আয়না ঘরের গল্প শোনাচ্ছে। আয়না ঘর মানে ইন্টারোগেশন সেল। হ্যাঁ, তো একটা সন্ত্রাসীকে, একটা ডাকাত, একটা খুনিকে তো
ইন্টারোগেশন সেলে নেবে? ইন্টারোগেশন সেল ইজ নট এ প্লিজেন্ট প্লেস, তাই না? তো এখন ন্যারেশন শুরু হলো এই 10 মাস ধরে। তাজুল ইমাম, আমার একটা প্রশ্ন, যে অপরাধীকে অবশ্যই ইন্টারোগেশন সেলে নিবে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রথা আছে, হ্যাঁ, এগুলো হয়। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনো ধরনের মামলা ছাড়া, কোনো ধরনের আইনগত ভিত্তি ছাড়া কাউকে কি দিনের পর দিন, বছরের পর বছর আটকে রাখা যায়? এটা কি মানবতা না, অধিকার? এটা কিছুতেই না, এটা কিছুতেই না। এটা যদি করে থাকে আওয়ামী লীগ, তাহলে ডেফিনেটলি তারা দোষী, তারা দায়ী। হ্যাঁ, তবে এই যে ছেড়ে দেওয়া হলো, হ্যাঁ, এই যে কদিন আগে আজহার, AKM আজহার না ATM আজহার, যে মুক্তি পেল, হ্যাঁ, আজহারুল ইসলাম মুক্তি পেল, তার বিরুদ্ধে সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সাক্ষী দিয়েছেন, যাকে 17 দিন ধরে পাকিস্তানি মিলিটারি সহ সে নিজে ধর্ষণ করেছে, তার পেটের সন্তান মারা গেছে। 40 বছর পর সেই মহিলা এসে কোর্টে দাঁড়িয়ে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দাঁড়িয়ে সে সাক্ষী দিয়েছে, এবং আরো অনেক মানুষ যাদেরকে সে হত্যা করেছে তাদের আত্মীয় স্বজনরা সাক্ষী দিয়েছে, প্রমাণিত হয়েছে তার অপরাধ। তাকে বেকসুর খালাস দিল এই উপদেষ্টা সরকার, বেকসুর খালাস। তার আগে বেকসুর খালাস যাতে দিতে পারে, তার আগে বিচারকদেরকে অত্যন্ত অপমানজনকভাবে বরখাস্ত করে নতুন বিচারক, তাদের পছন্দসই বিচারক নিয়োগ দিয়েছে তারা, যারা জামাতে ইসলামের সদস্য। যারা উকিল তারাও জামাতে ইসলামের সদস্য, আর যারা বিরোধী পক্ষ নিচ্ছে তারাও জামাতে ইসলামের সদস্য। পুরো বিচার বিভাগটা জামাতে ইসলাম অধ্যুষিত হয়ে গেল। এখন যে এই লোকটা যে ছেড়ে দিল, এর তো সব অপরাধ প্রমাণিত, গোটা পৃথিবী ওয়াচ করেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আইসিসি নিয়ে তো বিতর্ক ছিল, এটাও তো সত্য কথা। এটা নিয়ে বিতর্ক কারা করেছে? পাকিস্তান করেছে, পাকিস্তান বিতর্ক করেছে, আমেরিকা এটাকে বিতর্কিত। বিচারপতি নিজামুল হক চৌধুরী যখন স্কাই পিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন, আপনার নিশ্চয় মনে আছে, সেটা তো আর পাকিস্তান ঘটায়নি, তাই না? সেই বিতর্কের জায়গাগুলো আমাদের তাকে বরখাস্ত তো করা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে, তাই বলে তো বিচারের এই যে প্রসেসটা, এটা তো মিথ্যা হয়ে যেতে পারে না। একজন বিচারক বিক্রি হয়ে যেতে পারেন, আজকে তো হয়ে গেলেন। আজকে জামাতের বিচারক তো একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিল বেকসুর, এবার তাহলে মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিতে হয়। আপনি কি মঞ্জুরুল আলম তৈরি আছেন মুক্তিযোদ্ধার ফাঁসি দিতে? হুমায়ুন আজাদ সম্ভবত বলেছিলেন যে আপনাদের মতন যারা মুক্তিযুদ্ধ করা অপরাধে বা পাকিস্তান ভাঙার অপরাধে একসময় আপনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। 30-40 বছর আগে বলে গেছে। আসলে কি আমরা সেদিকে যাচ্ছি? হ্যাঁ, তাই তো হচ্ছে। এখন যে লোকটা গত 15-20 বছর জেল খেটেছে, যে ডেথ রোতে আছে, যার ফাঁসি হয়ে যাওয়ার কথা, সেই সরকার বারবার তাকে আপিল করার সুযোগ দিয়েছে সেই কোর্ট অফ জাস্টিস। আপনি কি যে বিতর্ক বলবেন, এই ফাঁসির আসামি যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হতো, তাহলে প্রথম বিচারের পরেই তো তাকে ঝুলিয়ে দিতে পারতো, অথবা ফায়ারিং স্কোয়াডে দিতে পারতো। সেটা করে নাই তো। তাকে 15 বছর কেন সে বারবার এই আপিল করার সুযোগ পাচ্ছে, এবং সে বেঁচে ছিল। ফাইনালি সে 15 বছর তো লাস্ট 10 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাই না? এই সরকার না এসেছে গত 10 মাস, তাহলে কেন এটা এক্সিকিউট করেনি আওয়ামী লীগ? এই যে এখন আপনি কথা বলছেন, কারণ সে তো আপিল করেছে, তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে, এবং কোর্ট অফ জাস্টিস সেটা করে। শেখ হাসিনা নয়, শেখ হাসিনা তো কোর্ট অফ জাস্টিস নয়। এখন মঞ্জুর আমাদের ফাঁসি হবে। ওই যে মেয়ে ইয়ে করেছিলেন, যে নারী মুক্তিযোদ্ধা যিনি ধর্ষিতা হয়েছেন, যিনি সাক্ষী দিয়েছেন, তাকে এখন ধরবে, এই মুহূর্তে ধরবে না, আর কদিন পরে ধরবে যে তুমি একজন নির্দোষ মানুষকে জেল খাটিয়েছো, ফাঁসির ইয়েতে আসামি বানিয়েছো সেই বলে। আমি তাজুল ইমামকে এসে ধরবে যে আপনি মুক্তিযুদ্ধের নামে আপনি নির্দোষ নিষ্পাপ ফেরেস্তার মতো সব আমাদের রাজাকার আলবদর ইয়েদেরকে, শান্তি কমিটির মানুষকে আপনি খুন করেছেন, গুলি করেছেন, ধরবে এসে। আই ওয়াজ এ সোলজার ম্যান, আমি সৈন্য ছিলাম, আমি যুদ্ধ করেছি, আমি পার্সোনাল গ্রাস থেকে এগুলো করিনি, আমি লুটপাটের জন্য যুদ্ধ করিনি, আমি আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছি। যাদের হাত থেকে দেশ মাতৃকাকে মুক্ত করেছি, তারা আজকে ষড়যন্ত্র করে আমার দেশের ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধকে
অ্যাবলিশ করে দিতে চাচ্ছে, মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাচ্ছে, তারা বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চায়, তারা হিমালয় পর্বতকে লেভেল করে দিতে চায়। সো এগুলো তারা চেষ্টা করছে এবং এগুলো ন্যারেশন দিচ্ছে। এই যে শেখ হাসিনার নামে কোটি 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 লক্ষ কোটি টাকার ইয়ে করেছে, লোপাটের অভিযোগ করেছে। আমি তো সেদিন এক শোতে, আপনি বোধহয় শোটা দেখেছেন, 48টা মেগা প্রজেক্টের নাম আমি এখনই বলতে পারবো, আমার কম্পিউটারের লেভেলে আছে। এতগুলো মেগা প্রজেক্ট 15 বছরে শেষ করেছে। পৃথিবীতে আর কোনো সরকার নেই, আর কোনো দেশে এটা হয়নি, বাংলাদেশে হয়েছে, কারণ বাংলাদেশ দরিদ্র দেশ, তার কিছু নেই। তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। হ্যাঁ, পাশাপাশি তাদের বিরুদ্ধে অঢেল দুর্নীতির অভিযোগ তো রয়েছে। এই অভিযোগ কারা করছে? যারা কিছু দেয়নি। বিএনপি কি দিয়েছে? শেখ হাসিনার চোর, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা বিভৎস, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা সবকিছু গুলো আমরা বলতে থাকি। আপনার প্রতি আমি সম্মান দেখেই বলছি, আমি আপনার সঙ্গে আমাকে অসম্মান করার কোনো অধিকার আপনার নেই, কারণে আমি কাউকে অসম্মান করি নাই, আমি আপনাকে অসম্মান করি নাই। আমি যেটা বলছি যে এখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ অনেক অনেক ভালো কাজ করেছে। আওয়ামী লীগ আমি করি না ভাই, আওয়ামী লীগের আমি মাপ চাই, আওয়ামী লীগের কোনো দোষ আমি নিব না। আমি যে এতগুলো প্রজেক্ট বললাম, কোন সরকার করেছে? এরশাদ করেছে খাল, জিয়াউর রহমান কোদাল দিয়ে মাটি কুপিয়ে ছবি তুলেছেন, কিন্তু তারেক রহমান বানিয়েছেন খাম্বা, খালেদা জিয়া বানিয়েছেন খাম্বা। বাংলাদেশ কি করেছে? কোন রাজনৈতিক দল কি করেছে বলেন আমাকে? এতগুলো যে প্রজেক্ট করেছে 15 বছরে। আমি যদি একমত পোষণ করিও, তারপরেও তো প্রশ্ন থাকতে পারে। আপনি তো এটাকে এড়িয়ে যেতে পারবেন না মঞ্জুর সাহেব, এই কথাগুলো সত্যি কথা। আজকের যে বাংলাদেশ, এর পিছনে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের কোনো দায় নেই। যদি বেনজির আহমেদের কথা বলি, বেনজির আহমেদ একজন সাধারণ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে তিনি র্যাবের ডিজি হলেন, তিনি ডিএমপি কমিশনার হলেন, তিনি বাংলাদেশ পুলিশের আইজি হলেন। তো এই তথ্য আমরা তো হাওয়া ভবন থেকে বাংলাদেশ পরিচালিত হতে দেখেছি, দেখি নাই? তাহলে আর এইসব কথা বলবেন না, আমাকে এইসব বলবেন না, আমাকে এইটার জবাব দেন। এতগুলো যে করেছে, আরো অনেকগুলো আছে, আমি আপনাকে বলতে পারবো। ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস আসা মাত্র সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন, সে কথা তো কেউ বলছে না। এই যে তথাকথিত সমন্বয়ক, এরা কি করেছে? বিচার বিভাগকে নষ্ট করেছে, এরা গার্মেন্টস শিল্পকে নষ্ট করেছে, এরা দেশের উপার্জনকে নষ্ট করেছে, প্রতিবেশী দেশকে শত্রু করে তুলেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ, বাংলাদেশের চাষিরা আজকে রপ্তানি করতে পারছে না কোনো ওদের ফসল। একটা ফুলকপির দাম 1 টাকা। করেছে এগুলো কেন? আমাদের সঙ্গে মিয়ানমারের শত্রুতা, দুটি মাত্র দেশের সঙ্গে আমাদের সীমান্ত, তাদের সঙ্গে আমাদের শত্রুতা। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, কালকে দিবে পানি ছেড়ে। এগুলোর জন্য সরাসরি আমি ডক্টর ইউনূসকে দোষ দেব না। কেন দেব না? কারণ উনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, তার ডান হাত বাঁহাত হয়ে দাঁড়িয়েছে জামাতে ইসলাম এবং শিবিরের কর্মীরা। ওকে, এর মধ্যে জামাত বলতে আমি কিন্তু সবগুলো ইসলামী সন্ত্রাসী দল যেগুলো আছে সবগুলোকে মিন করছি, কারণ জামাত নিজের নামে কখনো করে না, ওরা নাম ভাড়িয়ে করে কাজ। বাট ওদের সঙ্গে হিজবুত তাহরির আছে, হরকতুল জিহাদ আছে, ওদের সঙ্গে লস্করি তৈয়বা আছে, ওদের সঙ্গে আরো যেগুলোর নাম আমি মুখস্থ করতে পারিনি, এই সবগুলো যোগাযোগ আছে। এবং এরা সবাই ডক্টর ইউনূসকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে, প্রতিটা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিচ্ছে। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রতিবেশী দেশ যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, হ্যাঁ, তার রাজনীতিক জ্ঞান থাকলে, তার ঘটে যদি বিশ্ব রাজনীতির কোন রকম সেন্স থাকতো, তিনি এই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ফর নো রিজন এটা নিয়ে উনি ঝগড়া, তার 7 সিস্টার্স খেয়ে দিব, হ্যাঁ আমরা চাগিয়ে দিব, এইসব কথা বলাটা অত্যন্ত ধৃষ্টতা এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভারত ডেফিনেটলি আমাদের চেয়ে 17 গুণ বড় দেশ এবং প্রচন্ড শক্তিশালী। আমাদের চারদিকে ওদের বর্ডার, একটা কোনায় একটুখানি মিয়ানমার আছে, আর বাদ বাকি সবই ভারত।
হ্যাঁ, বাংলাদেশের বুকের ভেতরে ঢুকে আছে ত্রিপুরা। আপনি যদি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন। চিকেন নেক করে ভারতকে উত্তক্ত করার কোনো দরকার আছে? ভারতের একটা চিকেন নেক আছে, বাংলাদেশেরও তো আছে, ওরা তো বলেছে বাংলাদেশেরও চিকেন নেক আছে। হ্যাঁ, ত্রিপুরার সীমানা থেকে 22 কিলোমিটার সমুদ্র নোয়াখালীর উপর দিয়ে। তো এগুলো প্রতিবেশীর সঙ্গে এগুলা করে লাভটা কি হয়েছে? যে দেশের ভেতর দিয়ে সবগুলো নদী এসছে আমাদের দেশে, যাদের সঙ্গে সুসম্পর্ক করে হ্যাঁ আমরা বেনিফিটেড হব। যে দেশ থেকে আমাদের সুতা আমদানি হয় আমাদের গার্মেন্টস চলার জন্য, আজকে সবই আমদানি হচ্ছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, বর্ডারটা বন্ধ হয়ে গেছে, আনতে হচ্ছে সমুদ্র পথে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে 3 গুণ। কেমন লাগছে? ক্ষতি হচ্ছে কার? আমাদের মেয়েগুলো সব বেকার হয়ে ঘরে ফিরে গেছে। 50% গার্মেন্টস শিল্প। ভারত বিরোধিতা কেন সৃষ্টি হলো? ভারত বিরোধিতা করেই তো জামাত এবং বিএনপি ভোট পায়। জামাত এবং বিএনপি ভারত বিরোধিতাকে তারা ধর্মের মতো জ্ঞান করে। জামাত তো মনে করে যে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেয়, গাজওয়াতুল হিন্দ করব আমরা, ভারত দখল করে ফেলবো। ওই রাওয়া ক্লাবে ওই রিটায়ার্ড আর্মি অফিসাররা যেখানে সারাক্ষণ বসে বসে সারাবান তহুরা পান করে, তারা বেরিয়ে এসে ক্যামেরার সামনে হুঙ্কার দিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো। এই ফাজিল কমেন্টগুলোর কি দরকার ছিল? কেন ভারতের সঙ্গে আমাদের শত্রু হতে হবে? কেন হতে হবে? কি করেছে ভারত? ভারত বলেছে 25 লক্ষ এমপ্লয়ি ভারতের, এই আমাদের আইনমন্ত্রী বলেছেন, এখন চুপ মেরে গিয়েছেন মুখে কুলু পেটে। না, ভারত যেমন আমাদের সহযোগী প্রতিবেশী রাষ্ট্র, আবার ভারতের কিছু কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষও ক্ষুব্ধ। আমরা পানিটা পেলাম না, তিস্তার পানিটা এত বছরও পেলাম না। আপনারা তিস্তার পানি পাবেন না কেন? পানি তো সবকিছুই দেয় ওরা। পানি যখন বন্ধ করেছিল পদ্মা শুকায় মরুভূমি হয়ে গেছিল, আমি নিজের চোখে দেখেছি। পানি তো ঠিক মতো আসে। ও তো বাদ দিয়েছে তার দেশের নদীর উপরে, তারা নয়, চায়নাও যে বাদ দিয়েছে আপনি জানেন? চায়না যে ব্রহ্মপুত্র যমুনার উপরে বাদ দিয়েছে। আমি আমার হিস্সাটা পাচ্ছি না, সেটা হচ্ছে বড় বিষয়, তাই না? তিস্তার পানিটুকু নির্ধারণ করেছে কে? কিভাবে নির্ধারিত হয়েছে? কেন সেখানে কূটনৈতিক সুসম্পর্ক নেই? যেখানে বলা যায় যে আমার এতখানি পানি দরকার, আপনি দিবেন না কেন? আজকে ভারত যদি বলেছে দিব না, মারা খাও, কি করো করতে? তোমরা তো ভারতীয় পতাকার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব মাটিতে পতাকা ফেলে খুব নাচানাচি করছো, আরো নাচো, দেখো কত পানি পাওয়া যায়। না ঠিক আছে, এটা যেমন ঠিক হয়নি, আবার ওখানেও আমাদের পতাকা, ওখানে আমাদের পতাকা ওরা আগে করে নাই। এই বেয়াদবিটা বাংলাদেশে হয়েছে আগে। বাংলাদেশে বেয়াদবি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে পতাকার রাজনীতি হয়। আজকে আইসিসি এর পতাকা নিয়ে মিছিল করতেছে বাংলাদেশ। কি সংকেত দিচ্ছে পৃথিবীকে? এই জায়গা থেকে আমরা কি আইসিস এর জন্য আজকে যে ওরা ন্যারেশন দিচ্ছে যে বাংলাদেশের নাম বদলে ফেলবে, বাংলাদেশের সবকিছু ভেঙে পড়েছে, নতুন করে প্রজাতন্ত্র হবে, এটার নাম হবে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ গ্রেটার বাংলাদেশ, এইটা নাম ওরা ঠিক করেছে। আমি আপনার কাছে জানতে চাই, এদের পিছনে সত্যি কারা? জামাত, শিবির, বিএনপি, এবং বিএনপির মধ্যে যারা জামাত ঘেঁষা তারা, পুরোটা না। শুধুমাত্র অভ্যন্তরীণ কিছু মানুষের শক্তি, ইন্ধনে তারা এত শক্তি পাচ্ছে, আপনার মনে হয় আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ক্ষমতা তো আছে। ডক্টর ইউনূসের কোন রাজনৈতিক শক্তি আছে? তিনি ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন কার জোরে ভাই? আপনি বলেন। আজকে প্রিন্স চার্লস তাকে পুরস্কার দেবে, তিনি ছুটে যাচ্ছেন। জীবনে তিনি দুটো জিনিস পছন্দ করেন, একটা পুরস্কার আর একটা টাকা। তবে উনি বিশ্বের শান্তির দূত হিসাবে পুরস্কৃত হয়েছেন, একবার নয় বহুবার। প্রায় 40-42টা পুরস্কার আছে তার ঝুলিতে। তার পার্শ্ববর্তী দেশ অং সান সুচিও শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এই দুজন নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল প্রাইজ কিসিঞ্জারও পেয়েছেন। শান্তিতে নোবেল প্রাইজ এই ইসরায়েলের যে সবচেয়ে খুনি যে প্রেসিডেন্ট, তিনিও পেয়েছেন, তার নামটা নেতানিয়াহু। হ্যাঁ, তো এগুলো কন্ট্রোভার্সিয়াল পুরস্কার। এগুলো দেওয়া হয় যাদেরকে পশ্চিমা বিশ্ব গ্রুমিং করেছে কোনো একটা অ্যাচিভমেন্ট করার জন্য।
কোনো কিছু অ্যাচিভ করার জন্য, সেই ডক্টর ইউনূস সেরকম একজন ব্যক্তি। ঠিক আছে, মানলাম প্রথম তিনি যখন নোবেল প্রাইজ পান আমি এতই আপ্লুত হয়েছিলাম যে আমি তার বিশাল একটা ছবি এঁকে তাকে আমি গিফট দিয়েছি। তার নামে আমি একটা গান স্তুতি সঙ্গীত লিখে ফেলেছিলাম, ভাগ্যিস আমি কোথাও সেটা গাইনি। হ্যাঁ, কিন্তু আমাকে তিনি ডিসহার্টেড করেছেন। কেন? কারণ পরবর্তী 17 বছর আমি খোঁজ নিয়েছি তিনি কি করছেন, তার গ্রামীণ ব্যাংক কিভাবে দরিদ্রদের শোষণ করে আমি সব জানি। হ্যাঁ, দরিদ্র মানুষের টাকা উনি নিয়ে গিয়ে উনি ক্লিন্টন হিলারি ফাউন্ডেশনে উনি চাঁদা দিয়েছেন, তাদের তদবিরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই কাজগুলো উনি করেছেন। আমার প্রশ্ন ছিল, আমি শেষ করবো, আমার প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক শক্তিটা কে, কারা কিভাবে কাজ করছে, কি উদ্দেশ্যে কাজ করছে, তারা বাংলাদেশকে নিয়ে কি করতে চায়? উনি পারতেন। আপনাকে একটা কথা বলি মঞ্জুর, বাংলাদেশটাকে ভেঙে পড়েছে যে কোনো কারণে হোক, করাপশনের কথা বলছেন, মানলাম আওয়ামী লীগ করাপশন করেছে, ড্রপ ডেড হয়ে গেছে, চলে গেছে, মিশে গেছে, ফিরে দাঁড়াবার পর্যন্ত উপায় নাই। আপনি একজন শান্তির দূত, আপনি কেন প্রতিশোধ নিতে এসছেন? আপনাকে অপমান করেছিল বলে, কিন্তু আপনাকে তো সুবিধাও দিয়েছে শেখ হাসিনা, সেটারও তো লিস্ট আছে। হ্যাঁ, আপনি তার সুবিধাটা নিয়েছেন। আপনি রাজনৈতিক দল করতে চেয়েছেন জনশক্তি, সেটা আপনি করতে পারেননি। যখন -2 করতে পারেননি, খালেদা জিয়া ও শেখ হাসিনাকে নির্বাসিত করতে পারেননি, তখন আপনি ফিরে গেছেন আবার আমেরিকায়। হ্যাঁ, এগুলো সব আমরা জানি। তারপরেও আপনি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু আপনি এসে উস্কানি দিয়েছেন। প্রথমে ভারতকে উস্কানি দিয়েছেন, তারপরে আপনি দেশের ভেতরে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে যে সে বাংলাদেশে, যার কোনো রকম মুক্তিযুদ্ধে তার কোন রকম অবদান নেই, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, আন্তর্জাতিক আঙ্গিনায় ছিলেন, সেখানেও তিনি কোনো প্রচার করেননি। আমি এই দেশে গবেষণা করেছি, আমি জানি কারা করেছে। ডক্টর ডেভিড নেলিনের সঙ্গে আমার কথা হয়েছে, যিনি বস্টন থেকে কি বলে নিউজ লেটার বার করতেন, যিনি ওয়াশিংটনে সিনেটরদের দেন দরবার করেছেন বাংলাদেশের পক্ষে। কোনোদিনও সেখানে ডক্টর ইউনূস ছিলেন না, সেখানে এফ